আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। জি, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে কম হলে তো 2 সপ্তাহ ধরে বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে হচ্ছে অনেক দিন পরে, প্রায় 19 দিনের দিন আজকে বাবার বাড়ি থেকে চলে আসছি। আর আসার কথা ছিল আরও 2-3 দিন আগেই, কিন্তু আসতে পারতেছিলাম না, যে কোনো একটা সমস্যা আটকায় পড়ছিলাম। সাফান ঘুমাইছিল, উঠে গেছে বাবার বাবা। তো ছাপানের একটু ঠান্ডা করলাম, ভাবলাম এখন একটু আপনাদের সাথে কথা বলে। বাবার বাড়ি থেকে চলে আসছি, আজকে 5 দিন হয়েছে আমার শ্বশুর বাড়িতে। তো এই 5 দিনের ভিতরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে এটা যে এখানে আসার পরে কিছুদিন নেট পায় না, তারপরে শারীরিকভাবে আমার শরীরটাও তেমন ভালো ছিল না, আর মনটা অনেক বেশি খারাপ ছিল। সব কিছু মিলাই আজকে 4-5 দিন পরে আবার আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। তো মা কী কী দিছে শুরুতে সেটা বের করতেছি। প্রথমেই তো দেখলেন কাপড় চোপড়ের ব্যাগের ভিতরে অনেকগুলা ডিম ছিল, 12টা হাঁসের ডিম আর 2টা ছিল মুরগির ডিম। আর এখানে কিছু শাক সবজি, কিছু খাবার দাবার দিয়ে দিছে মা, যে আসার পরে কিভাবে কি বাজার করব, কার দিয়ে বাজার করাবো, সেই জন্য মা হচ্ছে টুকিটাকি কিছু ঘরের থেকে কিছু দিয়েছে, গাছ থেকেও কিছু আয়না দিছে আর কি। তো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দুধ পাঠাইছিল, 3 পোয়া দুধ ছিল। মা 1 পোয়া দুধ সাফনের বাড়িতে বসে খাওয়াইছিল, আর আধা কেজি দুধ আমারে দিয়ে দিছে। আর হচ্ছে কি গাছের কিছু আমড়া, এই আমড়াটা একদমই গাছ থেকে টাটকা আমরা পায়রা নিয়ে আসছে আব্বা। রাস্তার পাশেই ছিল আমড়া গাছটা, আর আমড়া গাছটার আমড়াগুলো সব পথের মানুষে খায়া ফেলায়। তো এই জন্য আব্বা আজকে সবই আমরা পায়রা নিয়ে আসছে। তো দুই ভাইয়ের বোর ঘরে দিবে, আব্বা ঘরে রাখছে, আর আমার জন্য কিছু আমরা দিয়ে দিছে। তো আমি একা মানুষের জন্য অল্প করে আনছি, তো এগুলো এই বাড়ির মানুষের সাথে মিলেমিশে 2-4-5টা করে দিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ। তো 2টা মোরগ জবাই করছিলাম, আমরা দেখছিলাম আপনারা আরও 1 সপ্তাহ আগের ভিডিওতে, যে একসাথে 3টা মোরগ কাটছি। একটা মোরগ মার যে মোরগটা অসুস্থ ছিল, সেই মোরগটা জবাই করে আমরা খাইয়া ফেলাইছিলাম। আর 2টা মোরগ মা ওইভাবে করে পুরা মোরগটা একদম চামড়া ঠ্যাং পাড় থেকে শুরু করে সব রাইখা দিছে। আর হচ্ছে গিয়ে মোরগটা ভালোভাবে বাসা ছিল না, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা-12টা বেজে যেতেছিলো। তো ওইভাবে করে রাইখে দেওয়া হয়েছে। আর আজকে মা ওই অবস্থায় দিয়ে দিচ্ছে, যেহেতু আমার ঘরে তো আর আউট কোনো কাজ নেই, এগুলো আমি পরিষ্কার করে নিব না। আর এখানে বাজার থেকে আনা কিছু করলা, কিছু লতি কাইটা দিছে মা, লেবু, পাট শাক, কিছু কচুর শাক, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, সব কিছু মিলে অনেক কিছু দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর সাফওয়ানের আমার অনেক বেশি পছন্দ খই ভাজাটা, তো এই জন্য মা অনেকগুলো খই দেওয়া দিছে। তো এগুলো নিয়ে কিন্তু আমি একা আসিনি, রিয়নাও আসছিলো, রিয়না দিয়েই চলে গেছে। ও একটুকু ঘরে বসারও সুযোগ পায় না, যেহেতু ঘরের অবস্থা খুব বেশি খারাপ ছিল। আমিও আর বেশি ওরে ডাকাডাকি করলাম না, ও ঘরের ভিতরে ব্যাগ 2টা রাইখেই বলতেছে, আপু আমি যাই, তুমি কাজকাম সাইরা আবার সাফওয়ানের নিয়ে যাও, এই কথা বলে এসে চলে গেছে। আর এত তাড়াহুড়া করার কারণ ছিল এটা, যে আমি আসছি যখন একটা রিজার্ভ গাড়িতে আসছিলাম, আর এই গাড়িটা হচ্ছে আমাদের জাইলেবাড়ি স্ট্যান্ডে রাইখে আসছি, যেহেতু রিয়নে আবার যাবে এই জন্য। তো সেই জাইলেবাড়ি থেকে এখানে আমাদের আসতে হাইটে আধা ঘন্টার বেশি সময় লাগছে। তো সেই আধা ঘন্টা ধরেই তো গাড়িটা ওয়েট করতেছে, তো আরও কতক্ষণ ওয়েট করবো। আর আসতে যে আধা ঘন্টা লাগছে, যাইতেও তো আবার যতই তাড়াতাড়ি হাঁটুক 20-25 মিনিট সময় লাগবেই। সেজন্য আর ঘরে বসে না, খুব তাড়াতাড়ি করে চলে গেছে। আর এখানে কিছু চিনি কচু শাক আছে, চিনি কচুর শাকটা হচ্ছে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আবার ছোট ছোট করে কোচায় ভাজি করলেও ভালো লাগে, এটাতে কখনোই গলা চুলকায় না। তো এসব কিছু নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। তো গোশটা ভিজাই রাখলাম, এখান থেকে একটু ভালো করে পরিষ্কার করবো। প্রত্যেকটা হাঁড়ি পাতিল এভাবে নোনা পড়ে আছে, তো এগুলো পরিষ্কার করতে করতে আজকে আমার সারাদিন চলে যাবে। ওদিকে রান্নাবান্না করতে হবে, আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো সব কাজ কাম সারছি, আর ফাঁকে ফাঁকে রান্নাবান্নাটাও করছি। এখানে হচ্ছে একটা করলা, একটা আলু, আর 3 পিস মাছ, পাঙ্গাস মাছ, সেটা দিয়ে ভুনা করে রাইখা দিছি। আর হচ্ছে কিছু করলা ভাজি করছি, এখানে একটু ভাত রান্না করছি, সাদা ভাত। করলাটা হচ্ছে আলু দিয়ে ভাজি করছি, লেবু কাইটা রাইখা দিছি। আজকে হচ্ছে এগুলাই আমাদের খাবার। তো বড় ভাবি ডাকতেছে, নুপুরে আসছে, নুপুরে আসছিল আমাদের ঘরে 2-3 বার করে কথা বলে চলে গেছে। আজকে যেহেতু ঘরে কাজের একটু চাপটা বেশি, সেজন্য আর ওরে বেশি সময়ও দিতে পারি না। ভাবতেছিলাম বিকালে কথা বলুন না, তো বলতেছি বিকালবেলা চলে যাবে। তো ডিম গোস তারপরে শাকসবজি দিয়ে ফ্রিজটা মোটামুটি এখন একটু ভরা ভরাই লাগতেছে। আসলে ফ্রিজটা যদি ভরা না থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না। সব কিছু শেষ করলাম, আর এদিকে তো পাকঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আসার পরে দেখি এগুলাই খুব খারাপ লাগছে, যে যতটুকু ঘরের ভিতরে পানি উঠছে, সেই পানি তো জোয়ারের পানি উঠে আর নামে।
আমাদের বাড়ি হচ্ছে একদম কোলার সমান সমান, হাইয়েস্ট 1 হাত উঁচু হবে। তো সেজন্য যখনই জোয়ারের পানি ওঠে তখনই যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে ঘরে পানি ওঠে। তো যতটুকু পরিমাণে বৃষ্টি উঠছে, পানি নেমে গেছে, ততটুকুই যে উলি পোকার বাসা বাঁধতেছে। জানি না যে এর ভিতরে কীভাবে থাকবো কি না থাকবো বুঝতে পারতেছি না। তো সমস্ত বিছানাগুলো গুছিয়ে গেছে নিলাম, উপরের থেকে ফার্নিচারগুলো মুছলাম। কারেন্ট বারবার বৃষ্টি হইতেছে যেহেতু অনেক বেশি আসা যাওয়া করতেছে, এই জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না। যখন কারেন্ট চলে যায় তখন একদমই অন্ধকার থাকে, এই জন্য আর কি। তো শুরুতে যেটা বলতে চাইছিলাম সেটা তো বলতেই পারিনি, ভুলে গেছিলাম। আসলে যে কোনো মানুষেরই প্রথমত একটা ঘরই দরকার, আর সেই ঘরটা হচ্ছে আমার কপালেই নেই। অনেক পরিশ্রম করতেছি, সে বিয়ের পরের থেকেই হয়তো একটানা 1 বছরই ভালো ছিলাম। যখন সালমান পেটে ছিল আমার মনে হয় তখনই ভালো ছিলাম, এছাড়া তো আর কাজ করা বাদ দিইনি। তারপরে এত বছর কাজ করার পরও এখন পর্যন্ত একটা মনের মতো ঘর উঠাতে পারলাম না। খুবই খারাপ লাগলে ভাবে, যেমন এই ঘরের ভিতরে যে কোনো সময় একটা খাবার পড়লে ওই খাবারটা উঠে খাওয়ার মতো কোনো রকমেরই আর কি থাকে না। তারপরে কোনো ঘরের ভিতরে যদি ময়লা পড়ে, ঝাড়ু আমি দিই ঠিকই, ঝাড়ু দিয়ে একদম স্যাম্পল সব ময়লা আমার হাত দিয়ে টোকাই উঠাইতে হয়। সারা মাস, বছরের 12 মাসের 12 মাসই এই ঘরটা একদম ভিজা থাকে, কাদা থাকে। 2টা মিনিট জুতা ছাড়া এই কাদার ভিতরে হাঁটা একদমই সম্ভব না। তো মানুষ আমার ঘরটাই দেখে উঠানো অনেক বড় একটা ঘর, এটাই দেখে, কিন্তু ঘরের ভিতরে যে দিনগুলো কী রকমের কাটে সেটা আমি জানি। এই ভিজা ভিজা ভাবে সাফওয়ান প্রায় অসুস্থ হতো বাড়িতে আসার পরে, বা এই ভিজা ভিজা ভাবে আমার কাছে খুবই খারাপ লাগতো। যে কোনো সময় 1 সপ্তাহ 2 সপ্তাহ বাড়িতে যাইতাম, 1 মাস বেড়াই আসতাম, আসার পরে ঘরের অবস্থা এমন দেখতাম, মানে কত রকমের যে যোগ থেকে শুরু করা যত রকমের আছে সব কিছু ঘরের ভিতরে থাকতো। ওগুলো সব নিজের হাতে জিন্দা মরা সব কিছু পরিষ্কার করা লাগতো। হ্যাঁ, তো সব কিছু মিলে খুবই খারাপ লাগে যে কবে যে আল্লাহ এখান থেকে মুক্তি দেবে, আমাদের দিকে আল্লাহ কবে যে মুখ ফিরে চাবে আমরা সেটাই জানি না। সেই দিনই আর কি গুনাহ শেষ করতে পারে না যে এখন একটু ভালো দিন আছে। আচ্ছা, তো আসছি বাড়ি থেকে, ক্যামেরাটা ধরতে পারিনি। মা হচ্ছে খুবই কান্নাকাটি করতেছিল আসার 2 দিন আগে থেকেই। আসলে কান্না করবে সেটাই স্বাভাবিক। বাড়িতে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার দেখাইলাম। ডাক্তার বলতেছে রেস্ট নিতে, কিছুদিন রেস্ট নিতে বলছে। খাবার দাবার সব কিছু বাইসা খাইতে বলছে, ঝাল একদমই খাইতে না করছে। কিছু কিছু খাবার প্রচুর গ্যাস, সেগুলো বাদ করে দিছে। তো সব কিছু মিলে আমার কাছে একটু শান্তিতেই ছিলাম। গোসল করার পরে কাপড়গুলো ধোয়ার লাগে দাঁড়াইয়া থাকতো। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে নামাজটুক পড়েই আগে চা বানাইতো। সাফওয়ানের ঘুম থেকে উঠে আগে কাপড় চোপড় পাল্টাইয়া দিত। যদিও নিজের চলতে অনেক কষ্ট হতো, তারপরে সব কিছু এভাবে করে চলতো। আসলে মায়ের কাছ থেকে আসছি, সবচেয়ে বেশি খারাপ লাগে এখানে ভাবলে যে অনেক দিন পরে চলে আসছি। এখন মাও কাঁদতেছে, আর আসার পরে আমিও কাঁদতেছি যে কেন আসলাম, তার থেকে তো ওখানেই ভালো ছিলাম। আসলে বলে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি হচ্ছে অনেক বেশি লোভ করছিলাম। আমার ঘরে ফার্নিচারগুলো একবার সুন্দর করে সাজায় গোছায় রাখছি যাতে মানুষ আসে দেখে, ভালো বলে যে পরিষ্কার আছে, সেই জিনিসটা বলে। সেই মাল জিনিস আর এই ফার্নিচারের মায়ের আবার চলে আসছি। এখন তো আবার কিছুদিন কষ্ট ভোগ করতে হবে, সেটাই স্বাভাবিক। তো মায়ের কথা মনে করলে এমনিতেই চোখে পানি চলে আসে। আসলে মা তো মাই, হাজার অসুস্থতার ভিতরেও আমার সেবা যত্ন করছে। হাজার অসুস্থতার ভিতরে কখনো কয় না যে শারমিন এই কাজটা আমার একটু কইরা দে, বা আজকে আমার এই কাজটা একটু কইরা দে, কখনোই বলে না। তো যাই হোক, নুপুরে এখন চলে যাবে। মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক সুখী আছে, শান্তিতেই আছে। হয়তো ওরা দেখলেও বোঝা যায়। আমাদের ঘরে আসছে কয়েকবার, আসার পরে কথা বলে বলে আবার চইলা গেছে। অনেক গল্প টল্প করলো। তো সাফওয়ানের নিয়ে অনেক দুষ্টামি করছে, কিন্তু সাফওয়ান হচ্ছে ওর কাছে একদমই যাইতেছে না। আসলে অনেক দিন ধরে দেখে না, তো ওরাও হচ্ছে গিয়ে সব কিছুই বুঝে। এখন নুপুরে চলে যাওয়ার পর এখন আবার ঝুমুরের পাগল হয়ে গেছে অনেক। এখন ঝুমুরের পিছে পিছে সারাদিন ঘুরে। তো বড়োভাবে বলতেছে চল একটু বটতলা পর্যন্ত আগায় দিয়ে আসি। আর সচরাচর আমরা একটু বটতলার ভিতরে যাই, যেমন সাফওয়ান নিয়ে, বা একটু বাজার সদায় লাগলে গিয়ে নিয়ে আসি, কারণ কেউ ওইভাবে থাকে না আনার মতো, সেজন্য। কিন্তু ভাবির তো আর কখনো যাওয়া হয় না, এই জন্য সে বলতেছে চল একটু বাজারের সামনে থেকে আসি। তো মেয়েটারে দিলাম আগাইয়া, দোয়া করবেন মেয়েটা নতুন সংসার, ও অন্তত পক্ষে সুখে থাক, যাতে ওর মার কাছেও ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। তো
ওরে আগায় দিয়ে আসলাম। আসার পরে ভাবলাম বসে থাকলে সেই রাত্রে 9টা 10টা পর্যন্ত বসে থাকতে হবে, তো তার থেকে একটু কাজ করি বসে বসে। আমার ড্রেসিং টেবিলটার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে জানেন না, দেখলে এমনিতেই খুব খারাপ লাগে। আর আগে সুস্থ ছিলাম, সব কাজই করতে পারছি, ভালো লাগছে করতে। আর এখন নিজেই অসুস্থ থাকি, সেই অসুস্থতার ভিতরে এত কাজ, মানে আমি কখনোই কাজ দেখলে ভয় পেতাম না, কিন্তু এখন আমার ঘরের দিকে তাকাইলে আমার খুবই ভয় লাগে। এই বাড়িতে আসার পরে কম হলে 1 সপ্তাহ ধরে এভাবে কাজ করতে করতেই যাবে। তো এই ফার্নিচারগুলো সব মুছতে হবে, যেহেতু এগুলো অনেক শখের ফার্নিচার, বা একবার যদি হারাইয়া যায় তখন আর পাম না। যেহেতু যখন ছিল না তখন তো বুঝছি যে এগুলোর কত কষ্ট, এখন পাইছি এখন আর অযত্ন বা অবহেলা করতেছে না। এতদিন বাড়িতে ছিলাম না, এই জন্য এভাবে ছিল। এখন বাড়িতে আসছে, সব কিছু পরিষ্কার করে নিতে হবে। তো আসার পরে দেখি আমার শাশুড়ি মাও বাড়িতে নাই। সে অনেকদিন পরে আসলে এমনিতেও ঘরে ভয় লাগে। ওরা বলে বিড়াল টিড়াল ঘরে থাকে, এই টিন ভাঙচুর করে, এইটা সেটা বলে, আরও বেশি বেশি ভয় লাগে নিজের কাছে। যে থেকে বাড়িতে ছিলাম সেটাই তো ভালো ছিলাম, বললাম না যে লোভ করে কিছু ফার্নিচার আনছি ঢাকা থেকে। এখন ওই লোভে লোভে আমার এখন শরীরের অবস্থা 12টা বেজে যায়। আচ্ছা, তো আমি এগুলো সব কিছু গোছগাছ করি সাফানেরে নিয়ে, যাতে আমার সময়টাও চলে যায়, আর হচ্ছে গিয়ে কাজের কাজও যেন হয় আর কি। তো সব কিছু এভাবে মুছা মাইসা গুছায় গাছায় রাখলাম। পুরান ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করার চেষ্টা করতেছি, কোনো ডয়ারগুলোই আর বাদ রাখতে চাই না। আর এখানে কাপড় চোপড় যেগুলো চাদর পাল্টাইছি সব কিছু গুছায় রাইখা দিতেছি, আমি হচ্ছে সকালবেলা যাতে খুব তাড়াতাড়ি করে ধুয়ে দিতে পারি। আর এখন তো এই বৃষ্টি এই রোদ এর কারণে হচ্ছে কাপড় চোপড় দিলে অনেক বেশি জ্বালা হয়ে যায়। আর এত কাপড় চোপড় ধোয়ার পরে যদি ঘরের ফ্যানের বাতাসে শুকাইতে হয় তাহলে তো আরেক সমস্যা। আর এদিকে কিছু আমার চেয়ার টেয়ার আছে, সব গুছায় রেখে দিই, একদম কাদামাটি দিয়ে ভইরা গেছে গা। সাফানও দুষ্টামি করতেছে। এভাবে কাজ করতে করতে প্রায় রাতে 9টা বেজে গেছে গা। এখন আমাদের খাওয়া দাওয়া আর ঘুমানোর পালা, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের দিকে খুব তাড়াতাড়ি মুখ তুলে তাকায়, আমরা যেন কিছু করতে পারি। হ্যাঁ, ভাবলে খুবই খারাপ লাগে যে মানুষ দিনের দিনই অন্যরকমের হয়ে যায়। আর আমাদের এমন একটা ফ্যামিলি যে আমরা কেন যেন আগাইতেই পারি না, এরকমের আর কি ইয়ে লাগে। আচ্ছা, বিছানাগুলো গুছাই নিয়েছি, মা ছেলে এখন খাওয়া দাওয়া করে ঘুমাই যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমরা দোয়া করি সবার জন্য। আগামীকালকে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।